শাসক দল মিনস যে বুর্জোয়া শাসক দল, তাদের অস্তিত্ব যখন বিপন্ন হয়, তাদের অস্তিত্ব মানে হল লগ্নি পুঁজির স্বার্থে তারা যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য পথ খুঁজে পান না, তখন নানা কায়দায় এরকম অটোক্রেটিক বা স্বৈরাচারী পদক্ষেপ তারা গ্রহণ করেন। আমরা এটাকে ঠিক সেরকমভাবে ফেসিবাদ না বললেও এটা ফেসিবাদের তার একটা বৈশিষ্ট্য বটে। আমরা এটা ইউরোপেও দেখেছি, ইটালিতে মুসোলিনির নেতৃত্বে সেই 1922 সাল থেকে 43 সাল অবধি, জার্মানিতে দেখেছি আমরা হিটলারের নেতৃত্বে 45 সাল অবধি। কিন্তু সমস্ত ক্ষেত্রেতে কি ইটালি কি জার্মানি বা আমাদের দেশেও ইন্দিরা গান্ধীর নেতৃত্বে বা আজকে যা নয়া ফেসিবাদী যোগ বা বৈশিষ্ট্য নিয়ে মোদী সরকার চালাচ্ছে, তাদের যেরকম পরিণতি, সে পরিণতি হবে অবশ্যই জনগণকে সাথে নিয়ে তার বিরুদ্ধে আমরা লড়াইকে ঠিক সেই দিশায় নিয়ে যেতে পারলে। তো এখানে আমাদের দেশে 1975-এর সেই ঘটনায় আমরা যদি দেখি যে কোন সময়কালে এই ঘটনাটা হয়েছিল, 1975 মানে পঞ্চম লোকসভার সময়কালে ইন্দিরা গান্ধী তিনি তখন শুধু আমাদের দেশের জনগণের না, এশিয়ার মুক্তিসূর্য হিসাবে আখ্যায়িত, এইভাবেই প্রচারে হাইপ তোলা হয়েছিল। বাংলাদেশের 71-এর যুদ্ধে ভূমিকা গ্রহণ করার পর একটা মানবিক চেহারাও সারা বিশ্বব্যাপী ছড়িয়েছে। সেরকম যে উচ্চতার দিক থেকে একজন রাজনৈতিক নেত্রী হিসাবে ধারে কাছে কেউ নেই, যেন সেরকমভাবেই একটা মহল তৈরি করা হয়েছিল। তারপর এই ব্যাংক বেসরকারি এই কি বলে রাষ্ট্রায়ত্তকরণ, সীমিতভাবে অর্থনৈতিক কিছু সংস্কার ইত্যাদি করে গরিবের সর্বনাশ করলেও গরিবী হটাও, তার পুত্র সঞ্জয় গান্ধীর আরো 5 দফা কর্মসূচি, এ সমস্ত করে আজকে যেমন নরেন্দ্র মোদী সরকার যেরকমভাবে অমৃতকাল, বিকশিত ভারত ইত্যাদি ইত্যাদি করে একটা জনপ্রিয়তার একটা আবরণ তৈরি করেছিল, কিন্তু তিনি যে শ্রেণীকে প্রতিনিধিত্ব করেন, যতই গরিব দুঃখী শ্রমিক সাধারণ মানুষের কথাগুলো তখনও এখনো আসে, আখেরে তাদের মূল লক্ষ্য, মূল যে দিশা, যে শ্রেণীর স্বার্থে তারা কাজ করেন, সে শ্রেণীর সেবা করে যাওয়া, আজকেও যেমন করছে। এলাহাবাদের সে নির্বাচনী যে সেখানে ইয়েতে মামলা হয়েছিল, শুধু ওই হারের কারণেই শুধু একমাত্র জরুরি অবস্থা জারি হয়েছে নিশ্চয়ই না, এটা একটা কারণ, অবশ্যই একটা বড় কারণ। কারণ এলাহাবাদের হাইকোর্টের রায়ের পর সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে যার বেঞ্চে এই কেসটা যায়, জাস্টিস কৃষ্ণ আয়ার, আমাদের দেশের অন্যতম একটা লিজেন্ডারি জাজেসের মধ্যে একজন, এবং তিনি এমনভাবে সে রায়টা দেন যে ঠিক আছে, তাৎক্ষণিকভাবে তার সভ্যপদ যাবে না,
এমপিশিপ যাবে না, প্রধানমন্ত্রী কুৎসিত থাকতে পারবেন, কিন্তু কোনো ধরনের সংসদীয় কাজে তিনি ভূমিকা নিতে পারবেন না। অর্থাৎ প্রধানমন্ত্রীর চেয়ারে থাকলেও সংসদীয় কাজে নেতৃত্ব দেওয়া, এমনকি হয়তো বা সেরকমও হতে পারে প্রশাসনিক ক্ষেত্রেতেও সে রায়ে এরকম কিছু প্রতিবন্ধকতা জারি করা হয়েছিল। তখন অনিবার্য কারণে তার শ্রেণী স্বার্থ রক্ষা করায় তার যে পুরো ক্ষমতা যদি প্রয়োগ করার সে সুবিধা না থাকে তাহলে ব্যর্থ হয়ে যায়, এবং ক্রমবর্ধমান শ্রমিকদের, কৃষকদের মধ্যে যে বিদ্রোহ, যে আন্দোলন তৈরি হচ্ছিল, এটা এর পরবর্তী নির্বাচনে অনিবার্যভাবেই তার প্রতিফলন ঘটবে, এটা তিনি বুঝতে পারছিলেন। এখানে অনেক ঘটনা উল্লেখ করা হয়েছে। একটা ঘটনা যেটা উল্লেখ হয়নি, হয়তো বা অনেকগুলো আছে, আমি বলবো যে শ্রমিক আন্দোলন যে কোন পর্যায়ে, জর্জ ফার্নান্ডেসের নেতৃত্বে রেল আন্দোলন হয়েছিল আপনারা জানেন, যে রেল আন্দোলনকে ঠেকানোর জন্য আর্মি নামানো হয়েছিল, এবং এই আইনে, মিশা আইনে জর্জ ফার্নান্ডেস ট্রেড ইউনিয়ন লিডার, তাকে জেলে নিক্ষিপ্ত করা হয়েছিল। ৭৭-এ যখন নির্বাচন হয়, এই জর্জ ফার্নান্ডেস জেলে থেকেই যে সর্বোচ্চ ভোট পেয়ে জিতেছেন। কি ধরনের তাহলে এটা শ্রমিকদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ পুঞ্জীবিত হয়েছিল, এটা তার প্রমাণ। তো এই কারণেই যে শাসক দল যখন তার ক্ষমতা টিকে থাকার আর কোনো রাস্তা দেখে না, তখন পৃথিবীর বহু দেশে এইভাবেই স্বৈরতন্ত্রের হয়। এটা কোনোটা একেবারে আদা ফেসিস্ট, বা এখন ভারতবর্ষে আমরা যেটা বলছি নয়া ফেসিবাদী বৈশিষ্ট্য তার মধ্যে নানাভাবে দেখা দেয়। এক দেশ একরকম, হয়তো ভিন্ন নাম, ভিন্ন রং, ইত্যাদি ইত্যাদি। সেদিকে আপনারা অনেক আলোচনা শুনেছেন। স্বাভাবিক, আমি সেদিকটার নিতে চাই না। আমি যেটা আলোচনা করতে চাই, আমাদের আলোচনা শীর্ষকের শেষের দিকটি, যে নয়া ফেসিবাদী যে বিপদ, এবং আপনারা দেখছেন যে গতকাল এই 50 বছর পূর্তি উপলক্ষে মোদী সরকারও গেজেট নোটিফিকেশন করে তারা এই দিনটার প্রতিপালন করেছেন, গণতন্ত্র হত্যা দিবস, মার্ডার অফ ডেমোক্রেসি ডে। হ্যাঁ, সংবিধান হত্যা দিবস, সংবিধান হত্যা দিবস। এবং আমরা নিশ্চিত এটা শুধু 25 ডিসেম্বর অর্থাৎ গতকালের দিনটি উদযাপন করে এটা তারা সীমাবদ্ধ রাখবে না। এই ক্যাসেট অন্তত সামনে যে কটা রাজ্যে নির্বাচন হচ্ছে, বিহার আগামী অক্টোবর নভেম্বরে হবে, তারপরের বছর কেরালা, আসাম, পশ্চিমবাংলা, এই কয়েকটা রাজ্যের নির্বাচন শেষ না অবধি এই ক্যাসেটটা বাজবে, এবং সরকারি টাকায় বাজবে, জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় ভারতীয় জনতা পার্টির স্বার্থে এটা খরচ করবে। এটাও আরেক ধরনের অটোক্রেসি, আরেক ধরনের স্বৈরাচার। কিন্তু যে আরএসএস বিজেপি আজকে 75-এ সেই স্বৈরাচারী আভ্যন্তরীণ জরুরি অবস্থাকে নিয়ে এই সমস্ত কথা বলছে, তার নৈতিক অধিকার কি আছে? রতন ঠিকই বলেছে, তাদের ডিএনএর মধ্যেই তো যে
স্বৈরাচারের বিপরীত মানে গণতান্ত্রিক ডেমোক্রেসি বা আমাদের সংবিধান, তার যে আকাঙ্ক্ষা, তার যে আবেদন, তার ছিটেফোঁটাও নেই। এটা শুধু 1950 ইংরেজিতে যখন আমাদের সংবিধান তৈরি হয়, এটা তারপর বা সেই সময়তে বিজেপির ভূমিকা ছিল না বা পরবর্তী সময়ে ছিল না, আমি সেটা বলছি না, তার আগে থেকেই আমরা যদি দেখি স্বাধীনতা আন্দোলনে যে আরএসএস, সাভারকার, এরা বলে বীর সাভারকার, এবং অনেক যারা লেখকরা লিখেন যে এরকম যেমন কবিগুরুকে বিশ্বকবি বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর নামের আগে বা পরে এরকম টাইটেল অনেকেই পেয়েছে, সাভারকারকে কে বীর আখ্যা দিল? যে সাভারকার প্রায় আধো ডজন মুসলেকা দিয়ে ব্রিটিশের কাছে এই জেল থেকে বেরিয়ে এসছেন। আন্দামান সেলুলার জেল থেকে এরকম কেউ আসেননি। তিনি সেখানে জেলে থাকার সময়তে 6টি চিঠি লিখেছেন, এবং তার পরবর্তী সময়তেও সম্ভবত 1924 সালে বেরিয়েছেন। তারপর ভারত স্বাধীন হয়েছে 47-এ, আরো 23টা বছর ব্রিটিশরা ছিল। সেই 23 বছরেও ব্রিটিশদের বিরুদ্ধে একটা কথা বলেননি, এবং ওই 23 বছরেও যে ভারতের স্বাধীনতা আন্দোলনে যারা অংশগ্রহণকারী, সে 1942 ইংরেজিতে ভারত ছাড়ো আন্দোলন ইত্যাদি যখন হয়, সারা আসমুদ্র হিমাচল উত্তাল হয়, জেল থেকে বেরিয়ে আসার পরও এই সাভারকার ব্রিটিশদের কাছে সারেন্ডার করে এবং ব্রিটিশ বিরোধী ভারতীয় স্বাধীনতা আন্দোলনে যাতে ভারতীয় যুবারা অংশগ্রহণ না করেন, হিন্দুরা অংশ না গ্রহণ করেন, তিনি ব্রিটিশকেও চিঠি দিয়েছেন, নানা বই লিখেছেন তাদের অর্গানাইজার পত্রিকাতে, দি মাদারল্যান্ড পত্রিকাতে। অর্থাৎ যেটা বলছি যে তাদের ডিএনএর মধ্যেই হলো যে সারেন্ডার করা অটোক্রেসির কাছে। ব্রিটিশ মানে শুধু অটোক্রেসি না, তো সাম্রাজ্যবাদের কাছে, এবং সেখানেই সীমাবদ্ধ না। 1975-এ যখন এই আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি হয়, ইন্দিরা গান্ধী শুধু কমিউনিস্টদেরকে ধরেননি, জেলে পড়েননি, মানিক দা এগুলি বলেছেন অনেকগুলো, এবং নিজ সদলীয় অনেক নেতাকে জেলে পড়েননি। ত্রিপুরা রাজ্য থেকেও যদিও মানে এখানেও জানেন, এমনকি সমীর বর্মন মতো লোকদেরকেও জেলে ঢুকিয়েছে। এরা সাংঘাতিক গণতান্ত্রিক আন্দোলনের পুরোধায় কথা বলছি না, মানে একটু তৎকালীন সময়েতে ইন্দিরা বিরোধী মানি, ইন্দিরা গোষ্ঠী বিরোধী মানি হলো তাদেরকে ঢোকাও। অর্থাৎ তখন শচীন সিং এর বিরোধী পক্ষ যারা আছে সবাইকে ঢুকিয়ে দিয়েছে, সুকুমার সেনগুপ্তের বিরোধী পক্ষ যারা আছে। তো এইভাবে যে এই অর্গানাইজার পত্রিকার যারা এডিটর, তৎকালীন সময়েতে এই আরএসএস এর যারা সরসংচালক বা অন্য নেতারা, এদেরকেও ধরেছেন। সেই সময়েতে যিনি সরসংচালক ছিলেন দত্তাত্রেয় দেওরস বা বালাসাহেব দেওরস বলেও অনেক বইয়ে তার নাম লেখা আছে। সে বালাসাহেব দেওরাসকে জেলে ঢুকিয়েছেন, জেল থেকে চিঠি লিখছেন ইন্দিরা গান্ধীকে যে আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনি
রাষ্ট্রের যে শৃঙ্খলা আনার জন্য, ডিসিপ্লিন সেট করার জন্য আপনি এটা করেছেন। আমরা হিন্দুরা যেন সমস্ত হিন্দু তার অধীনে, অর্থাৎ আমাদের সংগঠন আরএসএস, আমরা তার বিরোধী না, বরঞ্চ আপনার এই উদ্যোগকে আমরা সমর্থন জানাই যে নতুন ভারত গড়তে গেলে পরে, শক্তিশালী ভারত গড়তে গেলে পরে এই শৃঙ্খলা প্রয়োজন। সে চিঠি লিখেছেন তিনি। প্রথমত হল 22শে অগাস্ট 1975, এবং এটা তাদের তখনকার দিনের এই একটা আর্টিকেল, সম্ভবত অর্গানাইজার কি দি মাদারল্যান্ডে, হিন্দু সংগঠন আর সত্তাবাদী রাজনীতি, এই শীর্ষকটা, সেই লেখার শীর্ষক এই জায়গায়, অর্থাৎ হিন্দু সংগঠন, আপনি ইন্দিরা গান্ধী যে উদ্দেশ্যে এই জরুরি অবস্থা জারি করেছেন, এটা আমাদের উদ্দেশ্য আর আপনার উদ্দেশ্য এক, সারেন্ডার। তারপরে 10 নভেম্বর 1975, সেখানেও সেই চিঠিতে সেখানেও লেখা যে আরএসএস কখনো সত্তাবাদী পার্টির কর্মসূচির তার বিরোধী না, অর্থাৎ আপনারা যেভাবে দমন পীড়ন চালাচ্ছেন এটা ভালো। এবং অটল বিহারী বাজপেয়ীকেও গ্রেপ্তার করা হয়েছিল, যেখানে জয়প্রকাশ নারায়ণ সহ আরো বহু নেতা, মানিকদা বলেছেন 35,000-এর উপরে, কিন্তু কোনো কোনো জায়গায় লক্ষের ওপর লোককে গ্রেপ্তার করা হয়েছে, হয়তো বা ক্যাটাগরি এক না, লক্ষাধিক। আর এই যে তারা এই স্বাধীনতা, এই সংবিধান হত্যা দিবসে যে এই স্বরাষ্ট্র মন্ত্রক, অমিত শাহ মন্ত্রক যে তথ্য বের করেছে, এখানে লিখেছে 1,40,000 লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে লিখেছে, যদিও এই তথ্য কোনো পত্রিকাতে অন্তত আমি পাইনি। লেখা আছে লক্ষাধিক লোক, মানে লক্ষের মতো লোককে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে, এতে কোনো বিতর্ক, কোনো প্রশ্ন নেই, হয়েছে তো প্রচুর। কাউকে একেবারে শুরু থেকে শেষ অবধি 19 মাস, কেউ কেউ নির্বাচনের পর, জনতা পার্টি সরকার হওয়ার পর, তারপরে জেল থেকে বেরিয়েছেন, অর্থাৎ পুরো সময়টা জেলে খাটতে হয়েছে। কিন্তু অটল বিহারী বাজপেয়ী সেই 1942-এর ভারত ছাড়ো আন্দোলনেও একটা কেসে অটল বিহারী বাজপেয়ীকে সাক্ষী করা হয়েছিল, সেখানে তিনি সেই কেসে সাক্ষী দিয়েছেন, আমার সামনে দিয়ে একটা মিছিল যাচ্ছিল ঠিক হইচই করে, কিন্তু আমি তার 100 হাত দূরে, অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের 100 মাইল দূরে আমরা ছিলাম। এই 75-এ এই জরুরি অবস্থার সময়তেও তাদের একেবারে শীর্ষ নেতা থেকে শুরু করে যারা আরএসএস এর থিঙ্ক ট্যাঙ্ক, এই কি বলে দেওরস, তার আগে গোলওয়ালকার, হেডগাওয়ার, সে ব্রিটিশের আমলেও এইভাবেই এরা সাম্রাজ্যবাদের কাছে, এবং দেশ স্বাধীন হওয়ার পর ইন্দিরা গান্ধীর এই স্বৈরাচারী এই তার ইয়েতে, সেখানে এইভাবে কম্প্রোমাইজ করে তারা কিভাবে ক্ষমতার কাছাকাছি থাকার যে চেষ্টা করেছেন। এবং এখানে আমার আগের বক্তারা বলেছেন সবাই সুন্দর করে যে আমাদের পার্টি, আমাদের 24তম পার্টি কংগ্রেস থেকে আমরা বলছি যে একদিন আমরা বলতাম ফ্যাসিস্ট সুলভ, ফ্যাসিস্টিক, সেই সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়েতে 72 থেকে 77 পশ্চিমবাংলাতে আধা ফ্যাসিস্ট সন্ত্রাস,
আর ত্রিপুরাজ্যের মধ্যে বিগত 88 থেকে 92ও এরকমই আদাভাসী সন্ত্রাস এবং 18 থেকে যা শুরু হয়েছে এটা ফ্যাসিস্ট সুলভ। এটা শুধু ত্রিপুরাজ্যের মধ্যে, অবশ্যই ত্রিপুরাজ্য যেহেতু তাদের একটা পরীক্ষাগার, কিভাবে থানাকে ব্যবহার করতে হবে, এমনকি কোর্টকেও ব্যবহার করতে হবে, অন্যান্য অফিস কাছারি এগুলো তো আছেই, কিভাবে সরকারি ফান্ড থেকে, তহবিল থেকে, পার্টি তহবিলে সরকারি টাকা দিয়ে পার্টির বিভিন্ন কাজকর্ম পরিচালনা করা যায়, এটা ত্রিপুরাজ্যের মধ্যে এখন আর নতুন কিছু না। এমনই একটা পরিবেশ বা তৈরি করেছে যেন বিজেপি আর সরকারি দপ্তর বা সরকারি অর্থ, জনগণের অর্থ, এটা যেন একেবারে একাকার। এই গতকালও এই সংবিধান হত্যা দিবসে, আরে সত্য হলে সরকারি মিটিং, সরকারি আমলারাও আছেন, জেলাগুলোতেও হয়েছে, কোথাও কোথাও ডিএম ছিলেন, কোথাও কোথাও এডিএমরা ছিলেন, কিন্তু বক্তব্যের দাচের মধ্যে এটা আরো 10টা বিজেপির সভা যাওয়া হয়, ঠিক সেরকম সভা। এটা সরকারি সভা না, কারণ সরকার আয়োজনে হলেও এটাই যে শুধু আক্রমণ, সন্ত্রাস, আগুন, এটা তো আছেই, তার সাথে প্রশাসন যন্ত্রকে কিভাবে নগ্নভাবে ব্যবহার করে নির্বাচন কমিশন হোক, সিবিআই হোক, ইডি হোক এবং থানা, পুলিশ, সব কিছুকে এভাবেই আজকে অন্যদিক থেকে হলো কর্পোরেটের মুনাফা তৈরি করার জন্য সমস্ত সুযোগ তৈরি করে দাও, আর সেই কর্পোরেট তার লভ্যাংশ সবটা খরচ করো শাসক দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। আজকে সেই ধরনের একটা নতুন ব্যবস্থা, নতুন ট্রেন্ড আমাদের দেশে চালু হয়েছে। কিভাবে আমরা মোকাবেলা করব? মানিকদা বলেছেন আমাদের 24তম পার্টি কংগ্রেসের যে রাজনৈতিক প্রস্তাব, আমি এটাকে দ্বিতীয়বার উচ্চারণ না করে যেটা বলবো, প্র্যাকটিক্যালি ময়দানে কিভাবে প্রয়োগ করব। হ্যাঁ, অবশ্যই আমাদের আজকে এই প্রোগ্রামে একেবারে পার্টির ঘনিষ্ঠ লোকের বাইরে অন্য কেউ থাকবেন, প্রেসের কিছু লোক থাকতে পারেন, এটা আপত্তির কোনো কথা নেই, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এটা সেখানে আজকে এই ভারতে নয়া ফেসিবাদী এই বৈশিষ্ট্য যে চেহারাতেই নিয়ে আসুক, এটা মোকাবেলা করা সম্ভব, এটা অজেয় না। কিন্তু সেটাকে ফলপ্রসূ করতে গেলে পরে আমাদেরও স্টাইল পাল্টাতে হবে। স্টাইল পাল্টাতে হবে মানে আমাদের গেরিলা যুদ্ধ ট্রেনিং দিতে হবে না, এই কথা বলছি না। জনগণের কাছে পৌঁছতে চাইলে, জনগণের কাছে বার্তা পাঠাতে চাইলে 1000 রাস্তা আছে। আর যদি বলেন যে না, আমার পাঠাতে অসুবিধা হচ্ছে, বাধা বিপত্তি আছে, অর্থাৎ এই কাজটা যেটা করা দরকার, করা প্রয়োজন, এ থেকে আমি যদি সরে থাকতে চাই, তারও 1000 রাস্তা আছে, যা এই কারণে হয় না, সেই কারণে হয় না। কাজেই আমাদের কিভাবে, কারণ প্রতিটা মানুষ, গড়পড়তা মানুষ, আমাদের দেশে হোক, পৃথিবীতে যে কোনো প্রান্তেই হোক, তারা
কেউ কেউ হয়তোবা এই স্বৈরাচারকে, আধা ফেসিস্ট বা ফেসিস্ট শক্তিকে কেউ কেউ সাময়িকী নানা ধরনের স্লোগানে হয়তোবা মোহিত হন, নানা স্লোগানে মাঝে মধ্যে হাইজ্যাক্ট হয়ে যান, কিন্তু একটা দিন নিচ থেকেই বুঝতে শুরু করে, কিন্তু অনেক সময় নিচ থেকে বুঝতে শুরু করলেও তার ভূমিকা নিতে পারে না। তাকে ভূমিকা নেওয়ানোর জন্য দায়িত্ব আমরা যারা কমিউনিস্ট পার্টি করি। কাজেই কিভাবে রাস্তায় নামাতে হবে, কিভাবে সে পরিবর্তনটা আনতে হবে, আমাদের সেই ভূমিকা গ্রহণ করতে হবে। এটাই হলো আজকের আলোচনার আমাদের মূল আহ্বান। এটা উদযাপন না, কিন্তু এই ঘটনা কেন এসব হয় এগুলার সম্পর্কে তার কারণগুলো ব্যাখ্যা করা এবং তা থেকে শিক্ষা নিয়ে বর্তমান বিপদকে কি মোকাবেলা করব, একটা কমিউনিস্ট পার্টি হিসাবে আমরা আমাদের দায়িত্ব কি পালন করব, সেগুলো আলোচনা করার জন্যই আমরা যদি সেটাকে এইভাবেই আমরা নিতে পারি, তাহলে আজকের আলোচনা আমাদের সার্থক হবে। আমি আমার কথা আর বাড়াচ্ছি না। আমি আবারও আপনাদের সকলকে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে নমস্কার, খুলুমকা।